স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। ধর্ম ও মতের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সাথে বৈঠকে এই আহ্বান জানান তিনি। সংখ্যালঘুদের নিয়ে দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত তথ্যে গরমিল আছে জানিয়ে তা যাচাইয়ের তাগিদ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ধর্মীয় নেতাদের সঙ্গে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপের শুরুতেই কথা বলেন প্রধান উপদেষ্টা। জানান, ধর্ম ও মতের ভিন্নতা থাকতে পারে, তবে দেশের স্বার্থে এক হতে হবে সবাইকে। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক। আমরা সবাই একই পরিবারের সদস্য, কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত তথ্য যাচাইয়ের তাগিদ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা হচ্ছে, তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে। সব দিক থেকে খবর যে না হচ্ছে না, খবর হলো হচ্ছে আর খবর হলো হচ্ছে না, মাঝখানে একটা ফাঁক থেকে যাচ্ছে। এটা ঠিক না, এটার অবসান হতে হবে। আমাদেরকে যে তথ্য আমরা পাচ্ছি সেই তথ্য ভুল হতে পারে, কাজে তথ্যের উপরে ভরসা করে বসে থাকলে কিছু নাই। এটা অন্ধের মতো বসে থাকার মতো। আমাদেরকে ভেতরে গিয়ে দেখতে হবে প্রকৃত ঘটনাটাকে। সব সমস্যা খোলাখুলি আলোচনা করে সংকট সমাধানে জোর দিতে ঐক্য ধরে রেখে সমৃদ্ধ দেশ গড়তে ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এটা শুধু কথা দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করে আজকের মতো বিদায় নিলাম, ওরকম না। এটা করতে হবে এবং দ্রুত করতে হবে। এটা ভবিষ্যতে একদিন হবে, এটা কথা বলে লাভ নেই। ভবিষ্যৎ তো আর আমরা কোনদিন দেখবো না, আমরা বর্তমানের মধ্যে আছি, বর্তমানেই করে যেতে হবে যা কিছু। কাজেই সেটাই আপনাদের কাছে আরজ। বৈঠকে দেশের চলমান পরিস্থিতিতে করণীয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন ধর্মীয় নেতারা। এবং সেই প্রক্রিয়াটা এর আগে বুধবার বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দেন রাজনৈতিক দলের নেতারা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশে সব ধর্মের মানুষ ভালো আছে, কোনো বিভেদ নেই। দেশের যে কোনো সংকট সবাই একসাথে মোকাবিলা করবে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর বিভিন্ন ধর্মের নেতারা এসব কথা বলেন। এ সময় দেশের সম্প্রীতি বজায় রাখতে একমত হন তারা। বৈঠক শেষে ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বাইরে যতই দেশবিরোধী অপপ্রচার হোক, সবাই একত্রিত হলে সব ষড়যন্ত্র রুখে দিয়ে এগিয়ে যাবে দেশ। এখানে আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ চমৎকার ধর্মীয় সম্প্রীতি বজায় আছে। সারা পৃথিবীর মিডিয়া যেন জানতে পারে যে বাংলাদেশের মানুষ তারা সম্প্রীতির মানুষ, তারা মিলেমিশে থাকে, তারা একসাথে পথ চলে। মিডিয়া যেন কোনোভাবেই অন্যায় ভুল সংবাদ সম্প্রচার না করে। দেশে সম্প্রীতি যেন বিরাজ থাকে, সকল সম্প্রদায় মানুষ যেন আমরা মিলেমিশে থাকতে পারি। বাইরে যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা যদি ভেতরে এই দেশের মধ্যে ঐক্যবদ্ধ থাকি রাজনৈতিকভাবে, সাম্প্রদায়িকগত জায়গা থেকে এবং আরো অন্যান্য ক্ষেত্র বিশেষ, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাইরে যত অপপ্রচার চলুক বাংলাদেশ এগিয়ে যাবে। সবার আগে দেশ, তাই দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে প্রধান উপদেষ্টার আহ্বানে একাত্তা রাজনৈতিক দলগুলো। তাদের মতে দেশের প্রয়োজনে অন্তর্বর্তী সরকারকে যে কোনো সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও একতার বার্তা দিতে প্রস্তুত তারা। অন্যদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে ডান বাম সহ সব রাজনৈতিক দলের এমন সহাবস্থানকে সার্বভৌমত্বের প্রতীক বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। দেশের হাল ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। আর কদিন বাদে এই সরকারের মেয়াদ 4 মাস পূর্ণ হবে। এরই মাঝে জাতীয় ঐক্যের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠক করেন ছাত্রনেতা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও।
আমরা যে এই যে চড়াই উতরাই করে এত বিভিন্ন রাজনৈতিক উত্থান পতনের মাধ্যমে আমাদের দেশটি যে এরকম একটা পরিপক্ক জাতি হয়েছে, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বিরাট স্ট্রেংথ। এটা জাতির স্বার্থের বিষয়, জাতির স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়, অনেক সময় জাতির অস্তিত্বেরও বিষয় হয়ে যায় অনেক সময়। সুতরাং সেই জায়গা থেকে তো এই ঐক্যটা হওয়াটাই স্বাভাবিক। এটা এই বিশেষ সময়ে বিশেষ কারণে। বৈঠকে অংশ নেয় নেতারা বললেন, রাজনৈতিক আদর্শ যাই হোক না কেন, দেশের স্বার্থই সবার আগে। আমাদের আদর্শ বা রাজনীতির প্রশ্নে হয়তো কিছু কিছু ভিন্নতা আছে, কিন্তু আমরা অভ্যুত্থানের স্বার্থকে রক্ষা করা, জনগণের স্বার্থকে রক্ষা করা, এই বিজয়কে রক্ষা করবার ক্ষেত্রে বিশেষ করে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নে সকল রাজনৈতিক দল এবং জনগণ ঐক্যবদ্ধ। এই বার্তাটাই প্রধানত আজকে আমরা দিতে চেয়েছি। ডান বাম সবাই, বিএনপি, জামাত, সমমনা জোট, 12 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, বাম ফ্রন্টের লোক, জাসদ, গণফ্রন্ট সবাই ছিল। আমাদের মতামত, আইডিওলজি আলাদা, কিন্তু দেশের স্বাধীনতার জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, দেশের গণতন্ত্র রক্ষার জন্য আমরা সবাই এক। চলমান সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের ডাক ও বৈঠককে আশা জাগানিয়ে বলছেন বিশ্লেষকরা। দেশের সকল জনগণ, আমাদের সবার উচিত ডক্টর ইউনূসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো এবং অভিনন্দন জানানো, যে উনি যা এতদিন রাজনীতিবিদরা করতে পারেননি। অনেকে চেষ্টা করেছেন, পারেননি, আমি সে কথাতেও আসছি, কিন্তু উনি সেটা পেরেছেন। সমস্ত রাজনীতিবিদরা তারা একত্রিত হয়ে একটা বটম লাইনে তারা এসছে, যে কি আমাদের জাতীয় ঐক্য, আমাদের একত্র থাকতে হবে কি ইস্যুতে, দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের একত্র থাকতে হবে, এটার কোনোই বিকল্প নাই। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একসাথে প্রধান উপদেষ্টার সাথে একসাথে একটা গ্রুপ ফটো আসছে, এইটা একটা জাতীয় ঐক্যের প্রতিফলন। রাজনৈতিক দলগুলাও তাদের স্বার্থে সুন্দর কাজ করে যাবেন। এই সুন্দর কাজ করার জন্য বর্তমানে যে বাংলাদেশের পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই পরিবেশ সৃষ্টিতে রাজনৈতিক দলগুলা তার নিজ নিজ অবস্থান থেকে কাজ করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরানোর বিষয়ে আদালত বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনও কোনো চিঠি পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি জানান, আগামী 9 ডিসেম্বর ইউরোপের 28টি দেশের কূটনীতিকরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন। আলোচনা হবে ইইউ এর সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু ও GSP+ সহ নানা বিষয়। রফিকুল আলম আরও বলেন, আগামী সপ্তাহে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফরে আসবেন। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বাণিজ্য, পানি বন্টন ইস্যুতে কথা হবে। আমাদের জানা পত্রিকার মাধ্যমে আসা, আমরা পত্রিকাতে যা দেখেছি বা মিডিয়াতে যা দেখেছি, যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে, সেই পলিটিক্যাল মিটিংয়ে উনি বক্তৃতা দেবেন। আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি। ভারতের কোনো জবাব এসেছে কিনা সেটা আমার জানা নাই। দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে সংখ্যাগত বড় পরিবর্তনে সুপারিশ যাচ্ছে অন্তর্বর্তী সরকারের কাছে। 3-এর পরিবর্তে 5 সদস্যের কমিশন চায় সংস্কার কমিশন। দুদককে রাজনৈতিক আমলাতন্ত্রের প্রভাব মুক্ত রাখা, শক্তিশালী আইনি ভিত্তি প্রতিষ্ঠা সহ বিভিন্ন প্রস্তাবনা থাকছে দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনায়। চলতি মাসেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে দুদক সংস্কারের প্রতিবেদন দেবে। ডক্টর ইফতেখারুজ্জামানের নেতৃত্বে কমিশন। আদিত্য আরাফাতের প্রতিবেদনে দেখব বিস্তারিত। দুদকে সিদ্ধান্ত নেয়ার সর্বোচ্চ ক্ষমতা কমিশনের। বর্তমান কাঠামোতে কমিশনের সদস্য সংখ্যা 3 জন, এর মধ্যে একজন কমিশনের চেয়ারম্যান। দুদকের সর্বোচ্চ এর নেতৃত্বে সংখ্যাগত পরিবর্তন চায় সংস্কার কমিশন। বাড়াতে চায় কমিশনের কলেবর। 3 সদস্যের পরিবর্তে 5 সদস্যের কমিশন গঠনের প্রস্তাবনা থাকছে সংস্কার কমিশনের প্রতিবেদনে। সংস্কার কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো আসবে বলে ধারণা করা যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে দুদকের কমিশনার এবং চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া। উদাহরণস্বরূপ তাদের সংখ্যা কত হবে, কোন পেশার হবে, কী ধরনের যোগ্যতা সম্পন্ন হবে, কতটুকু দল নিরপেক্ষ কীভাবে হবে, এই বিষয়গুলো তো বিবেচনার অন্যতম ক্ষেত্র।
আইনে থাকলেও দুদকের নিজস্ব কোনো প্রসিকিউশন ইউনিট না থাকায় নেই সংস্থাটির কোনো আইনজীবী। সরকার পরিবর্তন হলেই প্রসিকিউশন প্যানেলের আইনজীবীদের পরিবর্তন হয়। সংস্কার কমিশনের প্রস্তাবনায় দুর্নীতি মামলার কার্যক্রমকে বেগবান এবং দ্রুত মামলা নিষ্পত্তির জন্য স্থায়ী নিজস্ব প্রসিকিউশন গঠনের প্রস্তাবনা থাকছে প্রতিবেদনে। এছাড়া সংস্কার কমিশনের প্রস্তাবনায় দুদকের নেতৃত্ব নির্বাচনে বাছাই কমিটির স্বচ্ছতা নিশ্চিত করা, কমিশনে প্রশাসনিক আমলা নির্ভরতা কমানো, সংস্থাকে যুগোপযোগী ও আধুনিকায়ন করতে পূর্ণাঙ্গ ডিজিটাল করা, বিতর্কিত ৫৪ ধারা বাতিল, দুর্নীতি সংক্রান্ত অন্যান্য আইনকে দুদকের তফসিলে সম্পৃক্ত করা, দুর্নীতি দমনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন ধারা ও বিধি সংস্কার করার প্রস্তাবনা থাকছে প্রতিবেদনে। সংস্কার কমিশনের প্রধান জানালেন, তারা কমিশনের বেঁধে দেওয়া সময়ের আগে সরকারের কাছে প্রতিবেদন পেশ করবেন। আনুষ্ঠানিকভাবে আমরা ৮ অক্টোবর কাজ শুরু করেছি, সেই হিসেবে আমাদের ৩ মাস হবে ৭ জানুয়ারি ২০২৫। আমরা চেষ্টা করব এই ডিসেম্বর 31-এর মধ্যেই এটা শেষ করার জন্য। সংশ্লিষ্টরা মনে করেন দুদকের নেতৃত্বে এমন সৎ ও যোগ্য লোককে দেয়া প্রয়োজন যাতে কমিশনের বিদ্যমান আইন অনুযায়ী স্বাধীনভাবে কাজ করতে পারেন সংস্থাটির কর্মকর্তারা। সেই সঙ্গে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছাও। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। তদন্তে বাধা সৃষ্টি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিমের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। সেই সঙ্গে শেখ হাসিনার আগের দেয়া বিদ্বেষমূলক বক্তব্য সরিয়ে নিতেও আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5ই আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই সেখানেই অবস্থান করছেন তিনি। ভারতে অবস্থানকালে তার বিরুদ্ধে গণহত্যার প্রায় 200 মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে। এরই মধ্যে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার আবেদনও করা হয়েছে। এসবের তদন্ত চলার মধ্যেই গত 4 মাসে ভারত থেকে অন্তর্বর্তী সরকারকে নিয়ে শেখ হাসিনার বক্তব্যের বেশ কয়েকটি কল রেকর্ড গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ তদন্তে বাধাগ্রস্ত হচ্ছে। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে প্রসিকিউশন। পরে আদালত তা মঞ্জুর করে। যে কিছু সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়াতে এই মামলার একজন আসামি শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোন আলাপ ফাঁস হয়েছে। উনার জন্য এই আবেদনটি করেছিলাম, কারণ এখন পর্যন্ত শুধু উনার স্পিচগুলোই আমাদের হাতে আছে এবং তার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। ইতিপূর্বে যে হেট স্পিচগুলো আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম। সবকিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। প্রসিকিউশন জানায় একই সাথে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য সরিয়ে নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা স্পেসিফিক্যালি বলেছি যে শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে, এই 2 ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি। সাধারণ বক্তব্যের অধিকার সবারই আছে। যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। এর আগে গেল 18 নভেম্বর জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রতিবেদন দাখিল করতে বলা হয় 17 ডিসেম্বরের মধ্যে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের ৫৫ সংশোধনী বাতিল চেয়ে করা রিটের রায় 17 ডিসেম্বর। রিটের ওপর দেয়া রুল শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায়ের দিন ঠিক করে। দেশের গণতন্ত্রের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে, প্রত্যাশা আইনজীবীদের। আমরা আশা করব যে ওই দিন বাংলাদেশের যে ৫৫ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে যে অথরিটারিয়ান ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল, ডেমোক্রেটিক রিজিমকে যে ধ্বংস করা হয়েছিল, কনস্টিটিউশনাল সুপ্রিমেসিকে যেভাবে ধূলিসাৎ করা হয়েছিল, এই সব কিছুকে সামনে রেখে হাইকোর্ট বিভাগ একটি অত্যন্ত যুগান্তকারী রায় প্রদান করবেন মর্মে আমরা আশা প্রকাশ করি। আমাদের প্রত্যাশা হলো পুরো 15তম সংশোধনী পুরোটাই বাতিল করবে অনারেবল কোর্ট। আমাদের এটাই হলো প্রত্যাশা, কারণ এটাতে আপনারা জানেন প্রায় 54টা সেকশন আছে। একটা অ্যামেন্ডমেন্টে এত বড় অ্যামেন্ডমেন্ট আর কিন্তু বাংলাদেশের হিস্ট্রিতে হয় নাই।
আবহমান বাংলায় শীত মানেই পিঠা পার্বণ। শীত আর পিঠাপুলি একে অপরের সাথে লতায় পাতায় জড়িত। শীতের আগমনী বার্তায় বগুড়া যেন হয়ে উঠেছে রীতিমতো পিঠার শহর। পাড়া মহল্লায় ছোট ছোট দোকানে জমে উঠেছে হরেক পিঠার বিকিনি। স্বল্প পুঁজিতেই এই ব্যবসায় লাভবান হচ্ছেন বিক্রেতারাও। ভোর আর সন্ধ্যায় বগুড়া শহরের জনাকীর্ণ স্থানে, রাস্তার মোড়ে কিংবা মহল্লার অলিগলিতে শীতের হরেক রকম পিঠার পসরা সাজিয়ে বসেছেন মৌসুমী পিঠা বিক্রেতারা। সেসব দোকানে পিঠার স্বাদ নিতে ভিড় করছেন ক্রেতারা। দোকানগুলোতে পাওয়া যাচ্ছে ধোঁয়া ওঠা ভাপা, জিভে জল আনা চিতই ও মজাদার নারিকেল পুলি সহ নানা ধরনের। বছর বিশেক আগে সংসারের হাল ধরতে বাড়ি বাড়ি গিয়ে পিঠা বিক্রি করতেন বগুড়ার আয়েশা খাতুন। পরে পাড়ায় বসিয়েছেন পিঠার দোকান। বছরের অন্য সময়ে আটার রুটি, সবজি বিক্রি করে কোনো রকমের দিন চললেও শীতকালে পিঠার ব্যবসা বেশ ভালো চলে তার। 20-25 বছর হলে করে 2 মেয়েকে আমি লেখাপড়া শিখেছি, চাকরি বাকরি এখনো পায় নাই, বেকার বসে আছে। এখানে ভাবা চিতই নাচতে তেল পিঠা করি। মৌসুমী পেশা হিসেবে পিঠা বিক্রির আয়ে চলছে আসিয়া খাতুন, বেগুনি খালার মতো অনেকের সংসার। আমি এই দোকান বহুত বছর ধরে করি, 30-35 বছর হচ্ছে। আমি যখন দোকান করছি তখন ওয়ান্ডারল্যান্ড ছিল না, পুরানা স্টেডিয়াম ছিল, তখন থেকে আমি এক চুলে দিয়ে দোকান করি। কোনো কোনো ব্যবসায়ী তাদের দোকান বা রেস্টুরেন্টের সামনে বসাতে শুরু করেছেন একই আদলে পিঠা তৈরির সরঞ্জাম। পিঠা আইটেমটা আমাদের তো ওইভাবে অ্যাড ছিল না, এখন যেহেতু অ্যাড করা হয়েছে আর শুরুর দিকের অবস্থা কিন্তু মোটামুটি ভালো একটা রেসপন্স, আর আমাদের পিঠার মানটা অনেক ভালো। যান্ত্রিক জীবনের ব্যস্ততায় বাড়িতে তৈরি করতে না পারলেও হিমেল ঠান্ডায় জমিয়ে পিঠার স্বাদ নিচ্ছেন অনেকে। শুধু স্থানীয়রাই নয়, দূর দূরান্ত থেকেও ক্রেতারা ছুটে আসছেন পিঠার দোকানে। আমরা 3 রকমের পিঠা খেয়েছি, 3 থেকে 4 রকমের পিঠা খেয়েছি। চিতই পিঠা, কুশলি পিঠা, তেলের পিঠা, ভালো লেগেছে পিঠাগুলো সব। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এসব পিঠাপুলির চাহিদা আরও বাড়বে বলে প্রত্যাশা পিঠা বিক্রেতাদের। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া।